আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার। ন্যাটো ইস্যুতে সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা বাতিল তুরস্কের। পরমাণু যুদ্ধের মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান, পম্পের বিস্ফোরক তথ্য। মিয়ানমারে জান্তার বিরুদ্ধে মামলা। এবং জানিয়ে দিব সর্বশেষ সংবাদ। শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক নিয়ে হুঁশিয়ারি রাশিয়া। ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক সরবরাহ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলছে, এ ধরনের ঘটনা কিয়েভের জন্য আরো দুর্ভোগ নিয়ে আসবে। বুধবার রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনীয়দের দুর্ভোগের পাশাপাশি এটি মহাদেশ জুড়ে আরো উত্তেজনা তৈরি করবে। তার ভাষায়, দুর্ভাগ্যবশত ন্যাটো থেকে আরো অস্ত্র সরবরাহ ইউক্রেনের মানুষের জন্য আরো ভোগান্তি নিয়ে আসে। এটি মহাদেশ জুড়ে আরো উত্তেজনা নিয়ে আসবে। তবে এসব করে রাশিয়াকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। পরিকল্পনা অনুযায়ী কিয়েভকে সর্বাধুনিক প্রযুক্তির 30টি M1 আব্রামম ট্যাঙ্ক দেবে ওয়াশিংটন। অন্যদিকে দেশটিতে 14টি লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠাবে জার্মানি। পোল্যান্ড জানিয়েছে আরো কিয়েভকে 14টি লেপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহ করবে। 14টি চ্যালেঞ্জার ট্যাঙ্ক দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। ন্যাটো ইস্যুতে সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা বাতিল তুরস্কের। সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা বাতিল করেছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার তরফে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এতে উপস্থিত থাকার কথা ছিল। এদিকে সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবিস্তো বলেছেন, এমন কিছু ঘটেছে কিনা যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে, সেটি আমাদের পর্যবেক্ষণ করতে হবে। এর আগে সুইডেনে নিযুক্ত দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে কুরআন পুরানো ও বিক্ষোভের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আঙ্কারা। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, এই ঘটনার পর ন্যাটো সদস্য পদের জন্য তুরস্কের সমর্থন আশা করা সুইডেনের উচিত হবে না। আপনারা যদি সন্ত্রাসী সংগঠনের সদস্য ও ইসলামের শত্রুদের এত ভালোবাসেন, তাহলে দেশের নিরাপত্তার জন্য তাদের কাছেই সমর্থন চান। এরদোগানের এমন বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন সুইডেন পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলট্রম। পরে এক লিখিত বিবৃতিতে রয়টার্সকে তিনি লিখেছেন, তুরস্কের প্রেসিডেন্ট ঠিক কি বলছেন সেটা তিনি বুঝতে চান। তবে ন্যাটোর সদস্য পদ নিয়ে আঙ্কারার সঙ্গে সুইডেন ও ফিনল্যান্ডের মধ্যে বিদ্যমান চুক্তিকে সম্মত করবে স্টকহোম। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর 2022 সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড, কিন্তু নিয়ম অনুযায়ী নতুন সদস্য গ্রহণের সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে হয়, অর্থাৎ বিদ্যমান সদস্যদের সবার সম্মতির ভিত্তিতেই কেবল 30 জাতির এই জোটে নতুন কোনো সদস্য অন্তর্ভুক্ত করা যায়। পরমাণু যুদ্ধের মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান, পম্পেরও বিস্ফোরক তথ্য। 2019 সালে ভারত ও পাকিস্তান ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মাইক পম্পেও তার লেখা নেভার গিভ অ্যান ইঞ্চ, ফাইট ফর দ্য আমেরিকা আই লাভ বইতে এই মন্তব্য করেছেন। বইটিতে মাইক তিনি লিখেছেন, আমার মনে হয় না গোটা বিশ্ব জানে 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধের কতটা কাছে চলে এসেছিল। আমি শুধু জানি দুটি দেশ দাঁড়িয়েছিল পরমাণু হামলার শেষ সীমানায়।
এটা সবাই জানে যে 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেয়। এই ঘটনা ঘটে পুলওয়ামায় 40 জন সিআরপিএফ জওয়ানকে হত্যার ঘটনার পর। পুলওয়ামা হামলার সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে একটি বৈঠকের জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের হ্যানয়েতে ছিলেন। সেই সময় ট্রাম্পের সঙ্গী ছিলেন মাইক পম্পেও। পম্পে লিখেছেন, ওই সময় ভিয়েতনামের হ্যানয়ে ছিলাম, সেই রাতটি আমি কখনো ভুলতে পারবো। পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা যথেষ্ট ছিল না। এরই মধ্যে কয়েক দশক ধরে চলে আসা কাশ্মীরের সীমান্ত বিরোধের কারণে ভারত ও পাকিস্তানে একে অপরের হুমকি দিতে শুরু করে। পুলওয়ামাতে জঙ্গি হামলা হয়েছিল, 40 জন নিহত হয়। এরপর ভারত এয়ার ট্রাক করে। জবাবে পাকিস্তান ডগ ফাইটে একটি ভারতীয় বিমানকে ধ্বংস করে, একজন পাইলট বন্দী করে। নাম প্রকাশ না করে এক ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তার কথা উল্লেখ করে তিনি বলেন, রাতে সে আমাকে ফোন দেয়। সে জানায় পাকিস্তান পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিয়েছে, ভারত এর উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরপর আমি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে কথা বলি। তিনি দাবি করেন ভারতের দাবি সঠিক নয়, তবে বাজওয়া বিশ্বাস করেছিলেন যে ভারত পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে। পম্পেও লিখেছেন, এ সময় নয়াদিল্লি এবং ইসলামাবাদে আমাদের মিশন উত্তেজনা প্রশমনে অসাধারণ কাজ করছে। ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে আমরা সেই রাতে যা করছি তা অন্য কোনো জাতি করবে না। এদিকে পম্পের দাবির বিষয়ে ভারত বা পাকিস্তান কেউই কখনো পর্যন্ত মন্তব্য করেন। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মামলা। মিয়ানমারের সামরিক বাহিনী নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জার্মানিতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। মানবাধিকার সংস্থা 45 রাইটস গত মঙ্গলবার মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরা জানায়, ওই মামলায় 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের সময় বিরোধীদের উপর এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর দমন পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করা হয়েছে। 45 রাইটস জানায়, মিয়ানমারের 16 ব্যক্তি এই মামলা করেছেন। গত সপ্তাহে ফেডারেল প্রসিকিউটরের জার্মান কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। 45 রাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও এবং সহ-প্রতিষ্ঠাতা ম্যাথু স্টিম বলেন, জার্মানিতে অভিযোগ দায়ের কারণ হলো এখানে সর্বজনীন বিচার ব্যবস্থার আইন প্রচলিত। দেশটিতে গুরুতর অপরাধের বিচারের অনুমতি দেওয়া হয়, সেই অপরাধ যেখানেই ঘটুক না কেন। থাইল্যান্ডের ব্যাংককে এক সংবাদ সম্মেলনে স্মিথ আরো বলেন, মিয়ানমারে দায় মুক্তি প্রতিরোধে সহায়তা করার জন্য জার্মানি একটি অনন্য অবস্থানে রয়েছে। এই অভিযোগ দায়ের এটাই প্রমাণ করে যে মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ, নির্যাতন, আটক, গুম, নিপীড়ন, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধ অপরাধের মতো বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যা জার্মান আইনের লঙ্ঘন বলে বিবেচিত। তিনি আরো বলেন, এই বিশ্বের ন্যায় বিচার থেকে মিয়ানমারের সামরিক জান্তার সদস্যদের দায় মুক্তি পাওয়া উচিত নয় এবং তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে তাৎক্ষণিক মিয়ানমারের সামরিক জান্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। অং সান সুচি নির্বাচিত সরকারের কাছ থেকে জেনারেল মিং অং হাইয়ের ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীর কয়েকদিন আগে জান্তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের 41তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। তিনি দেশটির সদ্য সাবেক নেতা জেসিন্ডা আর্ডার্নের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। শপথ নিয়ে ক্রিস বলেছেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলছি, কথা দিচ্ছি সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব। বুধবার রাজধানী ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান 44 বছর বয়সী এর রাজনীতির। আর্ডার্ন আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে হতভম্ব করে ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ পর প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন হিপকিন্স। দেশকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি আর নেই, এমনটি জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আর্ডার্ন। তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র বুধবার গ্রহণ করেন নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরো। আর্ডার্ন সরকারের কোভিড-19 মহামারী মোকাবেলা নেওয়া উদ্যোগে নেতৃত্ব দিয়ে মন্ত্রী হিসেবে নিজের একটি ভাবমূর্তি তৈরি করেছিলেন হিপকিন্স।
সেই ভাবমূর্তিতে ভর করে এবার তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন।